নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প, ইরিটেটেড বাবল। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প, ইরিটেটেড বাবল। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। নতুন মেয়ে এসেছে রে রিদ্ধি। রিদ্ধি বিরক্ত চোখে পিছন ফিরে তাকায়। সুমনকে বলে, তোর কি মাথায় সবসময় এইসবই থাকে? আমার ভালো লাগছে না। কবে থেকে দেখছি তোর মুড অফ। কি ব্যাপার বলতে বেটা? ঠিকমতো অফিস আসিস না? প্রেমে টেমে পড়েছিস নাকি? রিদ্ধি কিছু বলে না, শুধু এটুকুই বলে, তুই ভালো করেই জানিস মেয়ে মানুষের প্রতি আমার ভরসা বিশ্বাস কোনোটাই নেই, একমাত্র নিজের মা ছাড়া। তুই যাবি? আরে দাঁড়া, নতুন মেয়ে এসেছে। আরে আরে ওই তো, ইস কি সুন্দর দেখতে জানিস না? তুই শুধু একবার চেয়ে দেখ। আরে আমি তো বিবাহিত পুরুষ, তাই আমার পক্ষে দেখাটা উচিত নয়, পরকীয়া হয়ে যাবে। তুই তো বিয়ে করিসনি। রিদ্ধি ভীষণ বিরক্ত হয়, পিছন ঘুরে তাকায়, বলে, পশ্চাৎ দেখবো নাকি? পিছন ঘুরে কাজ করছে। তা কি করবো আমি? তুই এক কাজ কর রিদ্ধি, আলাপ করার জন্য যা। তাছাড়া মেয়েটি তোর কাছে কিছুতেই আসতে চায় না। আমার কাছে আসতে চায় না কেন? আরে এই তো কিছুক্ষণ আগেই HR ওকে একটা ফাইল দিল তোর কাছে দিতে, ও আমার কাছে গেছে। তোকে দেখতে নাকি ওর অসুর টাইপের লাগে, ভয় করে। হ্যাঁ, আমার সাথে আলাপই হলো না, চিনলামই না এখনো। সেই জন্যই তো বলছি, তুই একবার যা গিয়ে কথা বল, নাহলে HR তোকেই ধরবে। হয়তো বলেই দেবে তুই ওর সাথে কোনো খারাপ বিহেভ করেছিস। রিদ্ধি প্রচণ্ড বিরক্ত হয়, চেয়ার ছেড়ে উঠে বলে, সুমন তুই এত বিরক্ত করে খাস না আমাকে, জাস্ট ইরিটেটেড। এই বলে উঠে পড়ে রিদ্ধি। কোটটা খুলে রেখেছিল পাশে। সুমন বলল, ওটা পরতে হবে না, এই শার্টেই বেশ লাগছে, যা। মেয়েটি পিছন ঘুরে দাঁড়িয়ে কাজ করছে। রিদ্ধি তাকে জিজ্ঞাসা করলো, হ্যালো, আমি রিদ্ধিমান। শুনলাম তুমি নাকি নতুন জয়েন করেছো। HR তোমার কাছে কি একটা ফাইল পাঠিয়েছে আমাকে দিয়ে সই করাতে। হঠাৎ রিদ্ধির কানে এলো একটা কেমন গুড়গুড় গুড়গুড় শব্দ। প্রচণ্ড খিদে পেলে পেটের ভেতরে যেটা হয় আর কি, পেট ডাকে। আর লোকজনের সামনে ব্যাপারটা ভীষণই লজ্জাজনক। মেয়েটি পেটের মধ্যে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। শব্দটা ওর পেটের ভেতর থেকে আসছে। রিদ্ধি খানিকক্ষণ থ মেরে তাকিয়ে থাকে। তারপরে মেয়েটিকে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও তার কাঁধে হাত রেখে বলে, বুলি। মেয়েটি কেমন যেন কেঁপে ওঠে। রিদ্ধির দিকে পিছন ঘুরে না তাকালেও ওর হাতের কিছুটা পুড়ে যাওয়ার দাগ শাড়ির আঁচলে ঢাকতে পারে না মেয়েটা। অফিসে ঋদ্ধিমানের কাছের বন্ধু বলতে ওই একজনই, সুমন। এই শহরে ঋদ্ধিমান একা। বাবা মা সুদূর দিল্লিতে বসবাস করেন। বাবার নিজস্ব ব্যবসা আছে, কিন্তু ঋদ্ধি চেয়েছিল নিজের পায়ে নিজেই প্রতিষ্ঠিত হতে। স্কলারশিপ পাওয়া ছেলেটা একসময় সত্যিই নিজের যোগ্যতার প্রমাণ দেয়। ঋদ্ধিমান বসু বর্তমানে একজন কর্তব্যরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কাজের জন্য অফিসে তার বিস্তর প্রশংসা। প্রথম বছরই এখানে আসার পরপর অনেকটা অসুবিধার মধ্যে যেতে হচ্ছিল ঋদ্ধিমানকে।
যতই বড়লোক বাপের বেটা হোক না কেন, তার আর্থিক দিকটা সে সবার সামনে ফোকাস করতে চায় না। নিজের যতটুকু আছে ততটুকুতেই সে খুশি থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর ঋদ্ধিমানের এই স্বভাবটাই সব থেকে বেশি আকর্ষণ করেছিল সুমনকে। সুমনই ওকে থাকবার জন্য ওই ফ্ল্যাটের কথাটা বলেছিল। ঋদ্ধি রাজিও হয়ে গিয়েছিল। তারপর থেকেই দুইজনের বেশ গাঢ় একটা সম্পর্ক। বর্তমানে কলকাতা শহর, তার অলি গলি বেশিরভাগটাই ঋদ্ধিমানের চেনা এবং পরিচিত। কাজের সূত্রে একটা গাড়িও আছে তার। অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে যেই জায়গাটা চেনে না সেই জায়গাটা মাঝে মধ্যে ঘুরে ফিরে আসে। ব্যাচেলার লাইফ, বাধা দেওয়ার কেউ নেই, কৈফিয়ত দেবারও কেউ নেই। বাবা মা ওই দিল্লি থেকেই যোগাযোগ রাখছেন। মাও বাবার ব্যবসার সঙ্গে যুক্ত। ঋদ্ধির আর কোনো ভাই বোন নেই, সে একাই। বাবা বলেছেন, স্বাধীনতা মতো যখন চাকরি করতে চাইছো করে নাও, কিন্তু আলটিমেটলি তোমাকে তো আমার ব্যবসাটাই ধরতে হবে। তুমি চাকরি করে আর কত টাকা ইনকাম করবে, দেখো কি করবে। ঋদ্ধিমান স্পষ্ট জানিয়ে দিয়েছিল বাবাকে, তুমি তোমার সমস্ত টাকা পয়সা ইচ্ছা করলে যে কোনো ট্রাস্টে দান করতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার মতো করেই চলবো বাবা। তা কি করে হয়, আমরা এত কষ্ট করে তোকে বড় করেছি, আমাদেরও তো তোর কাছ থেকে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। মা কথাটা বলেছিলেন, যদিও ঋদ্ধিমান প্রত্যুত্তরে অনেক কিছু বলতে পারত, কিন্তু বলেনি। সন্তান জন্ম দেবার পেছনে প্রত্যেকটা বাবা মারই হয়তো কোনো না কোনো স্বার্থ জড়িয়ে থাকে। বৃদ্ধ বয়সে দেখা শোনা, বা একটু পাশে বসে গল্প করা, একটু হাত ধরে হাঁটা, বা কোনো পুজোর সময় একসাথে ঠাকুর দেখা। ঋদ্ধিমান কোনোটাই রাখতে পারে না, বরাবরই সে এইরকমই। বাবার ওই স্বভাবটা ওর বড্ড বেশি খারাপ লাগে। ব্যবসার সূত্রে বাবার কাছে সেই ছোট্টবেলা থেকেই দেখছে অনেক মেয়ে মানুষরা যাতায়াত করে। কেউ কেউ কান্না করতে করতেও আসে, কেউ কেউ হাসি মুখে আসে, কারো কারো আশা দেখে মায়ের চোখে মুখে অসম্ভব বিরক্তি খেলা করে। প্রথম প্রথম ঋদ্ধিমান ভাবতো বাবা হয়তো প্রত্যেককে ট্রেনিং দেয়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে লোকের কানাঘুষো এবং বাড়িতে যারা কাজ করে সেই সমস্ত কর্মচারীর কাছ থেকে কিছু তথ্য কানে আসা ঋদ্ধিমানকে বাবার প্রতি অনেকটা বিদ্বেষী করে তুলেছিল। যদিও তার বাবা তাকে বুঝিয়ে বলেছিলেন, এটা আমার ব্যবসার অঙ্গ, দেখো আমি কোনো মেয়ে মানুষের সাথে খারাপ আচরণ করি না, নারী জাতিকে আমি যথেষ্ট সম্মান করি, আর তোমার মাই আমার জীবনে প্রথম এবং শেষ, সেই স্থান আর কেউ নিতে পারবে না। কিন্তু যেহেতু এটা আমার ব্যবসা, আর আমার ব্যবসার সাথে শহরের অনেক নামজাদা কোম্পানি মডেলিংরা যুক্ত, জানোই তো আমার ব্যবসাটাই পোশাক আশাকের, কাজেই এই সমস্ত মেয়ে মানুষরা তো আনাগোনা করবেই। তাদেরই মধ্যে একটি মেয়ে, নাম লাবণ্য, শহরে আসার পরেই নাম বদলে হয়ে গিয়েছিল লিটন। ওই মেয়েটি প্রথমবার ঋদ্ধিমানের যখন 16 বছর বয়স, ঋদ্ধিমানকে একটা বাজে ইঙ্গিত করেছিল। ঋদ্ধি তখন থেকেই নিজেকে গুটিয়ে নিতে শুরু করে বাবার এত বড় ব্যবসা আর সম্পত্তি থেকে একটু একটু করে। অফিসে বসে এক মনে কাজ করছে ঋদ্ধি। দেখতে এতটাই সুন্দর যে প্রত্যেকটা মেয়েই তাকে দেখে ক্র্যাশ খায়। যেমন লম্বা তেমন পেটাই স্বাস্থ্য, গায়ের রংটা খুব একটা ফর্সা না হলেও বেশ চলে। সুমন ওর পাশে বসে কাজ করছিল। হঠাৎ বলল, কিরে, এক কাপ কফি হবে? আনলে মন্দ হয় না, শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। কিছুক্ষণ আগে দেখছিলাম কি একটা খোঁচাখুচি করছিলি মোবাইলে, কি দেখছিলি? আর বলিস না, প্রত্যেকটা মানুষের জীবনে একটা অন্ধকার দিক থাকে, সেটা তো স্বাভাবিক। তোর আবার কি হলো? আরে লিটন লিটন, এত বছর পর হঠাৎ করে দেখে মাথাটা এত ঘুরিয়ে গিয়েছিল। মাথা ঘুরে গেল কেন মানে? আরে বলিস না, ওই মহিলা আমার থেকে বোধহয় বছর 12 বড়। সেদিকে দেখ, আমারই 28 হতে চললো, ওই মহিলার বয়সই বাড়ে না। কি বলছিস? এর জন্যই তো আমার বাবার সংসারটা ছাড়া। কি বাজে ইঙ্গিত করেছিল আমাকে, নামজাদা মডেল, আর এখন অবস্থা দেখ। মানে এই দেখ। হাতে মোবাইলটা নিয়ে স্ক্রল করতে করতে লিটনকে দেখায়,
ঋদ্ধির কাছ থেকে লিটনকে দেখে সুমন বলে, হারি বাস, এই অবস্থা? হ্যাঁ, দেখেছিস, টাকা পয়সা ঐশ্বর্য একেবারে ওপরে তুলে দিয়েছিল লিটনকে, জব করে নিচে ফেলে দিয়েছে। বাবার সঙ্গে মনে হয় কোনো রকম কাজবাজ নিয়ে কথা কাটাকাটি হয়েছে। বাবা তাড়িয়ে দেওয়ার পর অন্য অনেক কোম্পানিতে হন্যে হয়ে ঘুরেছে, কিন্তু আর বোধহয় মডেলিং এর জন্য কেউ চান্স দেয়নি। খুঁজে খুঁজে আমাকে ঠিক বার করে ফেলেছে, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। বল, এইসব মহিলাকে প্রশ্রয় দেওয়াটা ঠিক? না না না, এসব ইয়ে করিস না, তুই অ্যাকাউন্ট বিয়ে করে দে, ব্লক করে দে। সেটাই করব। রিদ্ধি, তুই তো খুব ব্যস্ত হয়ে পড়েছিস আজকাল। আরে হ্যাঁ, টেড লিড করছি, ক্লায়েন্ট কল, কোড রিভিউ, ডিপ্লয়মেন্ট সব একসাথে। ঠিকই। তা বলছি শোন, তুই তাহলে কর এটা, আমি এক কাপ গরম কফি নিয়ে আসি। আন আন, খেয়ে একটু শরীরটাকে ঝাক্কাস করি। এই, ওই অ্যাকাউন্ট কিন্তু ডিলিট করিস। যেতে যেতে কথাটা বলে গেল সুমন। ঋদ্ধি এক গাল হাসি দিয়ে ওই অ্যাকাউন্ট ব্লক করলো। বলল, মহিলার রস আছে, সব হারিয়েও আমার কাছে। আমি ওর থেকে কতটা ছোট, ও যে কি মধু পেয়েছে। কফিটা এনে পাশে রাখলো সুমন। বলল, তোর কথা অনেক দূর অব্দি যায়। মানে কি বললাম? যথেষ্ট জোরে বলেছিস, মেয়েগুলো তোর দিকেই তাকিয়ে আছে। তাছাড়া এই যে চশমা, ব্লেজার, এক্সপ্রেশন, তোর মেয়েরা তো পাগল রে। ইদানিং খুব হ্যান্ডসাম হয়ে যাচ্ছিস। হ্যাঁ, কি বলছিস? কফিটা খেয়ে বেরিয়ে যাব, আজ আর ভালো লাগছে না। HR কল করেছিল তো, সে করুক, আজকে আর ইচ্ছে করছে না। বলে দিস মাথা ধরেছে, তাই ডাক্তার দেখাতে গিয়েছি। সুমনের পিঠে হালকা করে একটা চাপড় মারল ঋদ্ধি। কফিটা খেয়ে পাশে রাখা ব্যাগটা ঘাড়ে নিল সে। কলকাতা শহরের সন্ধ্যা বড়ই একা ঋদ্ধির কাছে। অফিস থেকে নেমে ঝলমলে গাড়িটার মধ্যে বসলো। শহরের আলোয় রাস্তাটা উজ্জ্বল হয়ে উঠেছে। ফ্ল্যাটে পৌঁছানোর পর ঠিক ঘড়িতে তখন রাত 8টা। দারোয়ান দাঁড়িয়েছিল দরজার কাছে। আজ একটু দেরি হয়ে গেল বাবু। হ্যাঁ রে, ক্লায়েন্টরা কিছু বোঝে না বুঝলি। আপনার ঘরটা কিন্তু দেখতে বেশ। আপনার দরজার বাইরে দাঁড়িয়ে আপনার কাঁচের ঘর সব সময় পাহারা দিই, একেবারে সিনেমার মতো। আলো, পর্দা, বইয়ের র্যাক। হ্যাঁ, আমার আবার ঘরদোর গুছিয়ে রাখতে খুব ভালো লাগে। এই, তুই বাড়ি যাবি না? যাবো। যা যা, বাড়ি যা, তোর তো আবার একটা বাচ্চা হয়েছে। দারোয়ান তার দাঁত বের করে হাসি দিল। ঋদ্ধি খাবারের প্যাকেট নিয়ে এসেছিল 2টো। আজকে আর ফ্ল্যাটে একা একা রান্না করে খেতে ভালো লাগছে না। একটা বিরিয়ানি নিয়ে এসেছে, সঙ্গে চিকেন চাপ। জমিয়ে খাবে। ফ্রিজের ভেতরে ওই বোতলও আছে 2-1টা। একটা আজকে একটু খেতে হবে, মাথাটা বড্ড বেশি ধরেছে। লিটনকে কিছুতেই ভুলতে পারে না সে। অল্প বয়সের প্রেম তো, প্রেম না, তবে প্রেমের পরাকাষ্ঠা মাত্র। একটা 2 রুমের ফ্ল্যাট। ভেতরে ঢুকলেই ডান দিকে একটা ছোট্ট বইয়ের আলমারি, বাম দিকে একটা মার্বেলের কিচেন কাউন্টার, হল ঘরে একটা গ্রে সোফা, সামনে সেন্টার টেবিল, পাশে মেরুন রঙের ল্যাম্পশেড। দেওয়ালে আধুনিক শিল্পকলা ঝুলছে। এক কোনায় একটা ডিজিটাল স্পিকার। অডিও স্টোরির প্রেমিক ঋদ্ধি সেখানে প্রায় রাতে হেডফোন কানে গল্প শোনে। হাজার আলো এই শহরে, কিন্তু ঘরে আলো জ্বালে একটাই মন, যেটা এখনো কাউকে খুঁজে পায়নি সে। ঋদ্ধিমান রুচিশীল, সুশিক্ষিত ইঞ্জিনিয়ার। তার কথা এবং ব্যবহার অত্যন্ত পরিপাটি ও ভদ্র। সে সবার সাথে মিলেমিশে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই তো অফিসে আসার পরপরই সবার উপযুক্ত পাত্র হয়ে উঠেছে সে। কিন্তু তার উপযুক্ত এখনো পর্যন্ত কেউই হলো না। আলস্য ভেঙে ফ্রেশ হয়ে আসে ঋদ্ধিমান। খাবারটা বেড়ে নেয়। আজ আর বেশি রাত করতে ভালো লাগছে না। তাছাড়া দোকান থেকে কিনে আনা খাবার বেশিক্ষণ ফেলে রাখলে ঠান্ডা জল হয়ে যাবে। ওই ঠান্ডা খাবার খেতে ঋদ্ধিমানের একদম ভালো লাগে না। বাবা ফোন করেছিলেন আজকেও, বলছেন বারবার বিয়ে করার কথা, কিন্তু ঋদ্ধি এখনো বিয়ে করতে চায় না। আসলে ওই লিটন নামক বস্তুটি এই নিয়ে বহুবার তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে।
একবার তো বেনামিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, ঋদ্ধিমান অ্যাকসেপ্ট করেই ফেলেছিল, কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করেছিল, জানান দিয়েছিল সাবধান, এটা ভুয়ো হতে পারে। তারপরে সেই অ্যাকাউন্ট নানা রকম ভাবে ঘেঁটে ঘুঁটে সাবধান হয়ে গিয়েছিল ঋদ্ধিমান। আজকাল যে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট নিতেই তার বুক ভয়ে থরথর করে কাঁপে। বিছানায় শোভা মাত্রই চোখটা ঘুমের আবেশে নেমে আসে, আর চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গেই চোখের সামনে ভেসে ওঠে এক অপূর্ব সুন্দর নগরী, স্বপ্ন নগরী, যেখানে চারিদিকে সবুজ আর সবুজ আর ফুলে ঢাকা, যেখানে আলো, মাটি, আকাশ, বাতাস সব যেন একসাথে এসে ঠেকেছে। আকাশের একদম শেষ প্রান্তের দিকে তাকালে মহাকাশকেও যেখানে স্পর্শ করা যায়, যেই মহাকাশের বিস্তার সুদূর, কোনো অন্ত নেই যার। প্রতিনিয়ত নক্ষত্র ধ্বংস হচ্ছে, প্রতিনিয়ত বিগ ব্যাং এর সৃষ্টি হচ্ছে। মানুষ পটে এমনই একটা চিত্র কল্পনা করে সবসময় ঋদ্ধি, আর সেই মহাকাশেই সাদা পরী তাকে হাত ধরে ঘুরতে নিয়ে যাচ্ছে। ভেসে চলেছে তারা এক মহাকাশ থেকে আরেক মহাকাশ, এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি। ব্ল্যাক হোলের সামনে এসে দুইজনকে শক্ত করে ধরছে, আর ব্ল্যাক হোল তাদেরকে আকর্ষণ করছে আরো চুম্বকের মতো। প্রতিদিন রাতে চোখ বোঝার পরপরই এমনই উদ্ভট সব কল্পনা শুরু হয় ঋদ্ধির, আর কল্পনা হতে হতেই জিলিপি আমৃত্যির প্যাঁচের মতো মাথা ঘুরে কখন যে গভীর ঘুমে চোখটা নেমে আসে টের পায় না। প্রত্যেক দিনের মতো আজকেও ঘুমটা ভাঙল ওই দুধওয়ালার শব্দে। একদম নিচের ঘরটাতে বয়স্ক বুড়ো বুড়িরা থাকে। ঋদ্ধি খবর নিয়েছিল ছেলে মেয়ে আছে ভদ্রলোকের, সব নাকি বিদেশে থাকে, বিবাহিত, সংসার নিয়ে, তবে উনি ওনার স্ত্রী নিয়ে এইখানেই এসে বসবাস করছেন। জমানো যাবতীয় পুঁজি দিয়ে ফ্ল্যাট কিনেছেন, ঘর ভর্তি ফার্নিচার করেছেন। বউটা চিররুগ্ন, কিন্তু ছাড়তে পারেননি। ছেলেমেয়েরা নাকি নিয়ে যেতে এসেছিল। উনি স্পষ্ট বলে দিয়েছেন, মানুষ করেছি, বিয়ে দিয়ে দিয়েছি, চাকরি করছো, সংসার করো, কর্তব্য আমাদের ফুরিয়েছে। তোমাদের কর্তব্যে যদি থাকে যে বাবা মাকে এক জায়গায় এনে রাখবো তবেই এসো, না হলে এই বয়সে আলাদা থাকতে পারবো না। তারপর থেকেই নাকি বৃদ্ধর আর কোনো ছেলে মেয়ে তাকে নিতে আসে না। ভাবতে গিয়েই বুকটা কেমন যেন করে ওঠে ঋদ্ধিমানের। তার বাবা মারও বয়স হচ্ছে, সেও কি তাহলে বয়সকালে তাদের যে কোনো একজনকে বেছে নেবে? না না, এর থেকে সিঙ্গেল সন্তানই যথেষ্ট। একজনই সন্তান, আর একজনের মাথার উপরই বাবা মারও প্রেশার, কর্তব্যেরও প্রেশার, ভাগাভাগির কোনো সিনই নেই। নিশ্চিন্ত মনে নিঃশ্বাস নেয় ঋদ্ধি। বিছানায় বসে বেশ খানিকক্ষণ নিজেকে সময় দেয় প্রত্যেক দিন। আজকেও তাই করল। তারপরে উঠল। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে সুন্দরভাবে তৈরি হতে হবে, আজ আবার মিটিং আছে। রান্নাঘরে গিয়ে একা একাই কফি বানিয়ে খেলো সে, টোস্ট বানালো। এরপর স্নানটা সারতে হবে চটপট। স্নান করতে ঋদ্ধিমানের একটু বেশি সময় লাগে। প্রত্যেক দিন শ্যাম্পু না করলে তার ভালো লাগে না। তার উপরে শেপটাও করতে হয় রোজ। ফ্রেঞ্চ কাট দাড়িটার স্টাইলটা বজায় রাখতে হবে তো, তাই আশেপাশে আগাছার মতো বড় হয়ে ওঠা দাড়িগুলোকে ছেটে ফেলতে ভালোই লাগে। মা ফোন করেছেন, ব্যস্ততার সহিত বললেন, কিরে খেয়েছিস? গতকালকে তো বাবা ফোন করলো তো ভিডিও কলে, দেখে তো আমার ভালো লাগলো না। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস বোধ হয়। বাবা তুই চলে আয়, এখানে আয়, তোকে বিয়ের জন্য জোরাজুরি করবো না, কথা দিচ্ছি। তাছাড়া তোর বাবার ব্যবসাটা বোধহয় আর বেশি দিন টিকবে না, কেউ যদি এর হালটা না ধরে। চলে আয়। ঋদ্ধি স্পষ্ট বলে দিয়েছে তোমরা আসবে আমার কাছে। এই ফ্ল্যাটে বড্ড একা থাকি মা, তোমার হাতের রান্না খুব মিস করি। মা কোনো উত্তর করলেন না। ঋদ্ধি বুঝতে পারল মায়ের আসার কোনো ইচ্ছে নেই বাবাকে ছাড়া। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিল, মা রাখি, আজ আবার মিটিং আছে, তাড়াতাড়ি বেরোতে হবে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ঋদ্ধি। বেরোনোর সাথে সাথেই সুমনের একটা কল, তাড়াতাড়ি আয়, সবাই ওয়েট করছে। সবাই চলে এসেছে? হ্যাঁ, টাইম দেওয়া ছিল 9টায়, তুই ভুলে গেছিস? ইস, একদম ভুলে গেছি, এই জন্যই বলেছিলাম বিয়েটা কর।
ঋদ্ধি ফোনটা রেখে দিল। অফিসে পৌঁছানোর জন্য খুব দ্রুত গাড়ি চালালো সে। পৌঁছানোর পরপরই মিটিং বসে গেছে দেখে সবার কাছে সরি বলে সেও মিটিংটা অ্যাটেন্ড করলো। আজকে সারাটা দিন অফিস মিটিংয়েই কাটে। মাঝে মধ্যে ফোনে দু একটা নোটিফিকেশনের শব্দে চোখটা গেলেও ঋদ্ধির চোখ যেন ওই লিটন নামক বস্তুটিকে খুঁজে বেড়ায়। তখন তো ঋদ্ধির বয়স মাত্র 16 বছর। মাধ্যমিক পরীক্ষার শেষ দিন সেইটা। বাবা মা দুইজনেই অফিসে বসে কাজে ব্যস্ত। লাবণ্য এসেছিল পোশাক দেখতে। ঋদ্ধি সেই পোশাকের ঘরেই ছিল। বাবা একটু আগেই ছিলেন, আর ছিলেন বাবার ম্যানেজার হেমন্ত কাকু। হেমন্ত কাকুর সঙ্গে এই লাবণ্য এসেছিল ওই ঘরে, যেখানে বিভিন্ন রকম মডেলকে বিভিন্ন রকম পোশাক পরানো আছে। লাবণ্যর তখন প্রচুর নামডাক। তরুণী সুন্দরী, বয়স প্রায় 26 বছরের কাছাকাছি। ওই সুন্দরী মহিলাটিকে এক একটা পোশাকের আবরণে আচ্ছাদিত করছিল হেমন্ত কাকু। আর আচ্ছাদিত করতে করতেই লাবণ্য শরীরের যত্রতত্র হাত বুলিয়ে নিচ্ছিলেন। বিষয়টা ভালো লাগেনি প্রথমে ঋদ্ধিমানের। সেও এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সুন্দর পোশাকগুলোকে স্পর্শ করছিল। হঠাৎ করে লিটন চলে আসে তার কাছে এবং লিটনের নিটল বুকের ওপরে হাত চলে যায় হঠাৎ করেই ঋদ্ধিমানের। ঋদ্ধিমান নিজেই ভয়ে কেঁপে উঠে 10 পা পিছিয়ে যায়। লিটন হাসি মুখে তার কাছে এগিয়ে এসে বলে, তুমি তো এই ফ্যাশন হাউসের উত্তরাধিকারী হবে। তুমি মডেলকে স্পর্শ করে দেখতেই পারো কার শরীরে কোন পোশাকটা বেশি আকর্ষণীয় লাগবে। লিটনের শরীরে তখন খুবই অল্প পোশাক পরা। যেহেতু সে এক একটা পোশাকের ট্রায়াল দিচ্ছে, তাই অন্তর্বাস ছাড়া আর কিছুই নেই। অসম্ভব সুন্দরী লিটনের শরীরটাকে সেই মুহূর্তে ঋদ্ধিমানের একটা সাপ বলে মনে হয়েছিল, যার মাথার কাছে একটা চকচকে মণি আছে। সেই মণি দুটো হলো তার বিড়ালের চোখ দুটো, আর মুখ থেকে বের করা দাঁত আর জিভটা মনে হচ্ছিল সেই কাঁটা জিভের অংশের ছোবল খেলে এই বুঝি ঋদ্ধিমানের সমস্ত অস্তিত্ব ফুরিয়ে যাবে। কিছুক্ষণ আগেই হেমন্ত কাকুকে ওই মেয়েটি জড়িয়ে ধরে রেখেছিল তার জিভের জালে। হেমন্ত কাকু চেটেই চলেছিল তাকে আপ্রাণ। হঠাৎ করে ঋদ্ধিমানের পায়ের শব্দে হেমন্ত কাকুর স্তম্ভিত ফিরলেও লিটন পিছন ঘুরে তাকিয়ে একবার হেসেছিল তার দিকে। বুঝিয়ে দিয়েছিল ঋদ্ধিমানের মায়ের জায়গাটা সে খুব শিগগিরই নিতে চলেছে। এরপরে ঋদ্ধিমান বাবার সাথে খুব ঝগড়া করে, মায়ের সাথেও। ছেলের মানসিক অবস্থা খারাপ দেখে লিটনকে নিজের ফ্যাশন হাউস থেকে পুরোপুরি বাদ দিতে প্রস্তাবটা নিয়েছিলেন ঋদ্ধিমানের বাবা। তারপরে লিটন কেস করেছিল, কারণ কোর্টপত্রে যে পেপারে সাইন করা আছে সেই হিসাব মতো এগ্রিমেন্ট আছে এখনো 5 বছরের। কিন্তু ঋদ্ধিমান বুঝতে পেরেছিল এই 5 বছরে তার নিজের ভবিষ্যতের সঙ্গে সঙ্গে তার বাবার অস্তিত্বটুকুও বিলীন করে দেবে এই মেয়েটি। ঘোর কাটলো হঠাৎ আবার সেই সুমনের ডাকেই। কে, মিটিং এর সময় কোনো কথা বললি না, একদম চুপচাপ। তোর ফোনে নোটিফিকেশন অন হয়ে গেলেই তুই এরকম স্টপ হয়ে যাস কেন বলতো? সরি ভাই, আসলে বুঝতে পারিনি। তোর মানসিক পরিস্থিতি দিন দিন কিন্তু খারাপ হচ্ছে। দেখ, তোর সম্পর্কে আমি যতটুকু জানি তার উপরে বেস করেই বলছি। গতকালকে যেই মেয়েটার ছবি দেখালি তার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। ওর অবস্থা এখন খুব একটা ভালো না। জায়গায় জায়গায় কোম্পানিতে কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে। ফ্যামিলি আছে নাকি? একটা মেয়েও বলে আছে। উঠতি বয়সের মেয়ে, স্কুলে পড়াশোনা করে। নাকি কলেজে উঠেছে সেটা বলতে পারবো না, তবে এটুকু জানি ওর হাজব্যান্ড ওকে ছেড়ে দিয়েছে ওর স্বভাব চরিত্রের জন্য। তুই এক কাজ কর, তুই বরং তোর বাবা মার কাছে ফিরে যা। এখানে থাকলে তোর মানসিক পরিস্থিতি আরো বেশি খারাপ হচ্ছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঋদ্ধিমান। সুমনের ঘাড়ে হাত রেখে বলে, মিটিংটা হয়ে গেছে তো কখন, সবাই উঠে পড়েছে, তুইও যা, উঠে পড়। ঘড়ির কাঁটায় রাত 8টা। আজকে মিটিংয়ের চক্করে আর লাঞ্চ করা হয়নি। বিস্তর খিদে পেয়েছে। একটা রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে একটা রোল খাবে বলে ঠিক করলো ঋদ্ধি। তারপরে মনে হলো, না, বাড়ি গিয়ে না হয় দুটো আজকে সিদ্ধ ভাত ফুটিয়েই খাবো। 8টা বাজে। কলকাতার রাস্তা। আজ হালকা বৃষ্টি হয়েছে। অনেকদিন গান শোনা হয় না। শেষ পর্যন্ত
নিজের মোবাইলটাতে একটা গান বাজালো ঋদ্ধি। এই পথ যদি না শেষ হয়। হঠাৎ গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে তার চোখ পড়ে। একটা মেয়ে দাঁড়িয়ে, বয়স 21-22 হয়তো হবে। পরনে সাদা বেজ শাড়ি, লাল পাড়, চুলগুলো কাঁধ পর্যন্ত, ভিজে গিয়ে কপালে লেগে আছে। মেয়েটি এক হাতে শাড়ির আঁচল সামলাচ্ছে, আরেক হাতে ভিজে ব্যাগ ধরে আছে। পায়ে জুতো, আরেক হাতে ভিজা ব্যাগ ধরা, ছাতাটা নেই। মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে, জুতোর মধ্যে কাঁদার দাগ। কেমন যেন একটা আর্ট ফিল্মের দৃশ্যপটের মতো। মেয়েটি তাকিয়ে রয়েছে ওর দিকে। ঋদ্ধিমান গাড়ি একটু থামিয়ে কাঁচটা নামায়, বলে, মাফ করবেন, আপনি একা হাঁটছেন এই বৃষ্টিতে? কোথাও যাবেন? চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। না না ধন্যবাদ, আমি ঠিক আছি, তাছাড়া ভিজতে আমার খারাপ লাগে না। মেয়েটি প্রথমে হালকা হেসে ঋদ্ধিমানের দিকে তাকায়, তারপরে কাঁধ ঝাঁকিয়ে কথাটা বলে। ঋদ্ধি বলে, বুঝলাম, কিন্তু রাত হচ্ছে তো, আপনি জানেন না এই শহর আপনার পক্ষে কতটা অনিশ্চিত হতে পারে। অন্তত একটা ছাতা আনলেও না হয় নিশ্চিন্ত হতাম। কিন্তু আমি তো বললাম আমার ভিজতে খারাপ লাগে না। আপনি আমার গাড়িতে উঠে আসুন, আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। মেয়েটিকে দেখেই হঠাৎ করে ঋদ্ধিমানের খুব নিজের মনে হলো, কাছের মনে হলো। মেয়েটি বলল, মাফ করবেন, আমি গাড়িতে উঠবো না। তাছাড়া আপনি কি গোটা শহরে ঘুরে ঘুরে একা কোন মেয়েটি রাস্তায় আছে তাকেই খুঁজে বেড়ান? সবাইকেই এইভাবে গাড়িতে ওঠার জন্য রিকোয়েস্ট করেন নাকি? আরে না না, আপনাকেই বললাম, বৃষ্টির মধ্যে একা একা দাঁড়িয়ে রয়েছেন, তাই ভাবলাম যদি আপনার খারাপ লাগে তাহলে আমি চলে যাই। দেখুন, আমি একাই নিজের পথ খুঁজে নিতে পারবো। ঠিক আছে, আপনি আসতে পারেন। ঋদ্ধিমান বলল, ঠিক আছে, তাহলে আমি যাব। হ্যাঁ হ্যাঁ, আপনি যান, তবে আমাকে ভদ্রভাবে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে কেন বললেন? না, একা একা আমি যেহেতু রাস্তার মধ্যে এইভাবে দাঁড়িয়ে রয়েছি ছাতা ছাড়া, যারা যারা প্রস্তাব রাখছে সবাই বাজে প্রস্তাবটাই করছে। একমাত্র আপনি আমাকে ভদ্রভাবে বাড়ি পৌঁছে দেবার মতো একটা প্রস্তাব রাখলেন। মেয়েটি যেন এক ঝলক হাওয়ার মতো অন্ধকার ভেজা রাস্তায়। ঋদ্ধিমান এক মুহূর্ত তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। গাড়ির জানলায় বৃষ্টির ফোঁটা গড়িয়ে গড়িয়ে পড়ে। একবার মনে হয় পিছন থেকে একটা ডাক দেবে, তারপরে মনে হয় না, যদি খারাপ ভাবে। বাজ পড়ছে খুব জোরে। ঋদ্ধি ওর পাশ থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে যাবার কিছু মুহূর্ত আগেও বলে, দেখুন, আমি কি চলে যাব? আপনি এখনো যাননি? আমাকে অনুসরণ করছেন? না, আসলে দেখুন, বৃষ্টিটা আবার নামবে, আকাশটা ভীষণ কালো হয়ে আছে। ভাবলাম যদি আপনি কোনো বিপদে পড়েন। মশাই, রাস্তায় বিপদে অনেক মেয়েরাই পড়ে, সবাই কি আর আপনার মতো দিব্য পুরুষকে পায় সাহায্যের জন্য? আমিও ঠিক পৌঁছে যেতে পারবো। তাছাড়া আমার বাড়ি যেখানে, আপনার এত বড় গাড়ি সেখানে পৌঁছাবে না। কোথায়? একটু ভেতর দিকে। হো, আমি পৌঁছে দিই। আবার একটা জোর বাজ পড়ে এবং ঝমঝমিয়ে বৃষ্টিটা নামে। হঠাৎ করেই শহরে লোডশেডিং নেমে আসে। যা, শহরে যে লোডশেডিং হয় তা তো জানতাম না। এখানে নাকি ইলেকট্রিক লাইন মাটির নিচ দিয়ে গেছে। তাহলে হয় হয়, মাঝে মধ্যে সবকিছু এরকম ওলট পালট হয়ে যায়। তাছাড়া প্রকৃতির কাছে সবাই নিঃস্ব। আপনি উঠে বসুন, আমি পৌঁছে দিচ্ছি। মেয়েটি নাছরবান্ধা লোকটির পাল্লায় পড়ে শেষ পর্যন্ত উঠেই বসলো। তবে বসার আগে বলল, আমি কিন্তু ক্যারাটে চ্যাম্পিয়ন। মানে? মানে উল্টোপাল্টা কিছু করতে এলে বুঝতেই পাচ্ছেন, ব্ল্যাক বেল্ট আছে আমার। ঋদ্ধিমান হেসে মরে, বলে, আমাকে দেখে কি আপনার ওই রকম পুরুষ বলে মনে হচ্ছে? না, তবে দিব্য পুরুষ বলেই মনে হচ্ছে, কাপুরুষ তো মনে হচ্ছে না। তবে এটা বলবো, সাবধান, আমার দিকে কিন্তু একদম নোংরাভাবে চাইবেন না। চাইলে কি আর আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলতাম? তা বেশি ঠিক। তা বাড়িটা? মেয়েটির কাছ থেকে বাড়ির ঠিকানা নিল ঋদ্ধি। হঠাৎ করেই বৃষ্টিটা এত জোরেই নেমে এলো যে গাড়ি নিয়ে চলাও দুষ্কর। শহরের নাম তিলোত্তমা হলে কি হবে, এক পশলা বৃষ্টিতে এই রাস্তার মধ্যে জল জমে যায়। কাজে এই ক্ষেত্রেও ঠিক তাই।
ঋদ্ধি বলল, বাড়িতে কে কে থাকে? আমি আর আমার মাসি থাকি। বাবা মা ছোটবেলাতেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। মাসির বয়স হয়েছে, সেলাইয়ের কাজ করে আর আমাকে পড়ায়। আপনি কোথায় পড়াশোনা করেন? এই তো যাদবপুরে, 2nd ইয়ার। হো, আপনি? দেখে তো মনে হচ্ছে ঠিক কোনো ইঞ্জিনিয়ারই হবেন। কি করে বুঝলেন? বোঝাই যায়, এরকম হ্যান্ডসাম টাইপের ছেলে কোন প্রফেশনাল যুক্ত বোঝাই যায়। তাই বলে কি অন্য প্রফেশনাল ছেলেরা হ্যান্ডসাম হয় না? আরে হয়, আপনি একটু বেশিই বোধ হয়। যাই হোক, আমাকে এখানেই নামিয়ে দিন, আমি পৌঁছে যেতে পারবো। না না, আপনি এক কাজ করুন, এই যে আমার ফ্ল্যাটে চলে এসেছি, আপনি আমার ফ্ল্যাটে একটু অপেক্ষা করুন। বৃষ্টিটা একটু কমুক, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই সময় গাড়ি নিয়ে যাওয়া যাবে না, রাস্তাতেও জল জমেছে। এই জন্যই বলছিলাম আমি চলে যাই। বাড়িতে আমার মাসি একা, চিন্তা করবে, বয়স হয়েছে তো। তাছাড়া এই সময় ফোনে নেটওয়ার্কও পাওয়া যায় না। আপনি বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি বলেই বলছি। যখন আপনাকে কথা দিয়েছি আমি আপনাকে ঠিক বাড়ি পৌঁছে দেবো, আর আমি ওইরকম ধরনের ছেলে নই। আপনি নিশ্চিন্ত মনে আমার সঙ্গে যেতে পারেন। এক মুহূর্তের মধ্যে বিশ্বাস জন্মানোটা একটা বিরাট বড় পরীক্ষার মতোই, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। অচেনা অজানা একটা পুরুষকে চট করে বিশ্বাস করা যায় না। তবুও মেয়েটি বলল, ঠিক আছে চলুন। ফ্ল্যাটের সামনে আসতেই দারোয়ান পলাশের সঙ্গে দেখা। দাঁত বের করে সালাম জানালো সে মেয়েটিকে। মেয়েটিও প্রত্যুত্তরে বলল, তুমি বুঝি তোমার বাবুর ঘর পাহারা দাও? দাঁত বের করে পলাশ বলল, আগে হ্যাঁ, তবে আপনাকে দেখে বেশ ভালো লাগছে। কেন, তোমার বাবু বুঝি আমার মতো রোজ কাউকে না কাউকে নিয়ে আসে? চট করে ঘুরে তাকালো ঋদ্ধিমান দারোয়ানের দিকে। মেয়েটি বলল, নির্ভয়ে বলতে পারো, আমি শুনছি। তাছাড়া আমার ফ্ল্যাটে ঢোকা আর বেরোনোটা তোমার কথার উপর নির্ভর করে আছে। দারোয়ান জিভ কেটে বলল, মা কালীর দিব্যি, এমন কখনো দেখিনি, আপনাকে প্রথম দেখছি। তাহলে আমাকে দেখে তুমি সালাম টুকলে কেন? ওটা তো আমাদের কাজের ধরন। আচ্ছা বুঝলাম। ঋদ্ধি বলল, এখনো সংশয় হচ্ছে? এই, তুই দেখে রাখলি তো? ওকে নিয়ে আমি আমার ফ্ল্যাটে ঢুকছি, ও খানিকক্ষণ বসবে, বাইরে বৃষ্টি হচ্ছে তাই, তারপরে ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তুই কিন্তু রাত সাক্ষী। দারোয়ান জিভ কেটে হাসে। ঋদ্ধি বলল, আসুন, ভেতর আসুন। বাহ, একাই থাকেন? ফ্ল্যাটের ভেতরে ঢুকে বেশ অবাক হয়ে গেল মেয়েটি। ঋদ্ধি বলল, হ্যাঁ একাই থাকি। বাবা মা? দিল্লিতে। হো, কেন এত দূরে কেন? বাবার ব্যবসা আছে জামা কাপড়ের, আমি ওই ব্যবসায় থাকতে চাইনি, নিজের মতো বড় হতে চেয়েছিলাম, তাই। হঠাৎ করে একটা কেমন যেন শব্দ এলো ঋদ্ধিমানের কানে। মেয়েটি পেটে হাত রেখে বসে আছে। এই শব্দটা প্রায় দিনই হয়, ওই ইরিটেটিং বাবল সিনড্রোম। অসহ্যকর, বলল মেয়েটি। ঋদ্ধি বলল, কি হয়েছে? কি বলি বলুন তো মশাই, একটা অসুখ আছে, আলসারের পর থেকেই হয়েছে, ইরিটেটিং বাবল সিনড্রোম। প্রায় সময় পেটের ভেতরটা ফুলে থাকে, আবার একা একাই ঠিক হয়ে যায়। এই সময় পেটে দানা পানি না পড়া পর্যন্ত এই বাবাল ঠিক হবে না। পেটের ভেতরে বাবাল, এ তো ভীষণ, মানে প্রচন্ড অসহ্যকর অবস্থা। হ্যাঁ, ডাক্তার বলেছে সারা জীবনের সঙ্গী, কিচ্ছু করার নেই। আপনার আলসার আছে? হ্যাঁ, ফ্যাটি লিভারও, দেখে তো বোঝা যায় না। শরীর দেখে বুঝি কারো রোগ নির্ণয় করা যায়? একদম ঠিক। আচ্ছা আপনি বসুন, আমি চট করে কিছু একটা রান্না করে দিচ্ছি। আপনি একাই রান্না করেন? হ্যাঁ, খেয়ে করে দেবে, কেউ তো নেই। বিয়ে করেননি? বিয়েতে বিশ্বাসই নেই। তাছাড়া এখন আমার কি বা বয়স, বিয়ে করতে চাই না। বাহ, বেশ ভালো সিদ্ধান্ত। আপনাকে আমার জন্য তো ব্যতিব্যস্ত হতে হবে না, বৃষ্টি কমে গেলেই বাইরে গিয়ে কিছু না কিছু খেয়ে নেব। এ বাবা না না, আপনার না অসুখ আছে, আপনার তো বাইরের খাবার খাওয়াটাই ঠিক না, ঘরের খাবার খাওয়াটাই শ্রেয়। আপনি একদম ভিজে গেছেন, বসুন, আমি আপনাকে একটা তাওয়াল এনে দিই। ঋদ্ধি চলে গেল তার বেডরুমে, তারপরে আলমারি খুলে একটা পরিষ্কার চাওয়াল এনে দিল। মেয়েটির হাতে দিতেই মেয়েটি বলল, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমি এবার চট করে ফ্রেশ হয়ে নিই, আপনিও ফ্রেশ হয়ে নিন, আমি কিছু একটা বসিয়ে দিচ্ছি। খিচুড়ি খান তো? মেয়েটি আর হ্যাঁ না কিছুই বলল না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঋদ্ধি চলে গেল রান্নাঘরে। মেয়েটিও এক পা দুপা করে ঋদ্ধিকে অনুসরণ করছে। কত সুন্দর চাল ধুলো, ডাল ধুলো, তারপরে আলু কাটলো, সমস্ত সবজি অল্প অল্প করে কেটে প্রেসার কুকারে বসিয়ে দিল ঋদ্ধি। বলল, জাস্ট 2 কি 3টে সিটি পড়বে আর নামিয়ে নেব, দেখবেন কি টেস্ট হয়েছে। হাসলো মেয়েটি। ঠিক তাই,
দুটো কি তিনটে সিটি পড়ার সঙ্গে সঙ্গেই অফ করে দিল রিদ্ধি। বলল, চলুন এবার ব্যালকনিতে গিয়ে একটু দাঁড়াই, তারপরে খাচ্ছি, একটু জুড়োক। ব্যালকনিতে এসে দাঁড়ালো ওরা। রিদ্ধি পোশাক পরিবর্তন করে পাঞ্জাবি পরেছে, কিন্তু মেয়েটির গায়ের শাড়িটা তখনও ভিজে। টাওয়াল দিয়ে মাঝে মধ্যে মাথার চুলটা মুছছে। এবার সামনাসামনি দাঁড়িয়ে রিদ্ধি দেখল মেয়েটিকে। মাথার চুলগুলো সামনের দিকে একটু কোকড়ানো, তবে পিছন দিকটায় বেশ স্ট্রেট। কোমর পর্যন্ত লম্বা চুল, ভিজে গেছে একদম। কপালে তখনও বিন্দু বিন্দু জলের ধারা। দেখে মনে হচ্ছে মেকআপ করেনি, তবে চোখে যে কাজল পড়েছিল সেই কাজলটা বৃষ্টির জলে অনেকটাই ধুয়ে গিয়েছে। গলায় ছোট্ট একটা চেন আছে, ভীষণ সরু, তবে তার লকেটটা আলোয় চকচক করছে। শহরে কারেন্ট চলে এসেছে অনেকক্ষণ। মেয়েটি বলল, আপনাকে বিব্রত করলাম, শুধু শুধু আমাকে কেন ডেকে নিয়ে আসলেন? একা মানুষ, একা থাকেন, আমার জন্য আপনার চাল ডাল নষ্ট হলো না? রিদ্ধির পেয়ে গেল বিরাট একটা হাসি। হাসতে হাসতে বলল, আপনি খুব ফানি। যাই বলুন, এত বয়স হয়ে গেছে এখনো বিয়ে করেননি কেন? এত সুন্দর গোছানো একটা ফ্ল্যাট, যদিও আমার সঙ্গে আপনার ক্ষণিকের পরিচয়, ইচ্ছে হলে বলবেন, না হলে না। এখানে লুকিয়ে রাখার মতো কিছুই নেই। জীবনের একটা অনেক বড় কঠিন সত্য আছে। আসলে মেয়ে মানুষকে বড্ড বেশি ভয় করে। কেন? 16 বছর বয়সে একটা মারাত্মক আঘাত পেয়েছিলাম, সেই থেকেই। মেয়েদের কাছ থেকে বুঝি? ওই বলতে পারেন। তাকে এখনো ভুলতে পারিনি, ওই জন্যই। হো, সরি, জিজ্ঞাসা করলাম বলে। আপনি নিশ্চয়ই আমায় খারাপ ভাবছেন? হে বাবা, খারাপ ভাবার কি আছে? আমার বন্ধু বান্ধবরাও আমাকে সবসময় পাগল করে রাখছে কেন বিয়ে করছি না, কিন্তু কেউই আমার ভেতরটা বোঝার চেষ্টা করে না। চলুন, খাবার হয়ে গেছে, খেয়ে নি। বাইরে বৃষ্টিটা তখনও পড়ছে। অন্তত একটা মানুষ বাইরে বেরোলে ভিজে যাওয়ার মতোই অবস্থা। এক চামচ খাবার মুখে দিয়ে রিদ্ধি মেয়েটির দিকে তাকিয়ে বলল, কেমন লাগলো? খুব ভালো হয়েছে। আপনি এত ভালো রান্না করতে পারেন? থ্যাংক ইউ ম্যাডাম, রান্নাটা শিখে গেছি একা থাকতে থাকতে। তাছাড়া সেই 16 বছর বয়সের পর থেকে হোস্টেলেই থাকতাম। পড়াশোনা, হোস্টেল লাইফ, বুঝতেই পারছেন। বুঝলাম। তাহলে এবার তো বৃষ্টি কমেছে, খাওয়াটাও হয়ে গিয়েছে, আর আমার বাবল সিন্ড্রোমও থেমে গিয়েছে। এইবার তো আমায় পৌঁছতে হবে বাড়িতে। আপনি পৌঁছে দেবেন নাকি আমিই যাব? না না, আমি দিয়ে আসছি। না না, আপনাকে আর কষ্ট করতে হবে না। তবে হ্যাঁ, চিন্তা করবেন না, আপনার জীবনে খুব শিগগিরই ভালোবাসার মানুষ আসবেই আসবে। আপনি যথেষ্ট সজ্জন একজন ব্যক্তি। কোনো মেয়েকে পেয়ে একা একা তাকে ভোগ করার চেষ্টাটাও করলেন না। ফ্ল্যাটে ডেকে নিয়ে আসলেন, এত আদর আপ্যায়ন করে খাওয়ালেন। এসব তো ওপর থেকে ভগবান দেখেন। আপনার কপালে ভালো কিছুই আছে। অসংখ্য ধন্যবাদ এত ভালো একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। কিন্তু আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, নাহলে যে আমার মনটা শান্ত হবে না। আবার একা একা আপনি যাবেন, একটা চিন্তা থাকবে না? তাহলে আর কি বলবো, চলুন। ঘড়ির কাঁটায় রাত তখন 11টা। মেয়েটির ফোনে ফোন এসেছে। রিসিভ করতেই পাশ থেকে একটা মেয়ে ছেলের চিৎকারের মতো শব্দ ভেসে এলো। সঙ্গে সঙ্গে মেয়েটা তার ফোনের সাউন্ডটা অনেকটা কমিয়ে দিয়ে বলল, আহ মাসি, আমি খেয়েছি, তুমি চিন্তা করো না। আজকে দেরি হয়ে গিয়েছিল কলেজে। হ্যাঁ ঠিক আছে। ফোন রাখার সঙ্গে সঙ্গে মেয়েটি বলল, সরি, আসলে মাসি খুব চিন্তা করে তো। বুঝলাম। আপনার খাওয়া দাওয়া নিয়ে? হ্যাঁ, বন্ধু বান্ধবের সঙ্গে বেরোলে বাইরে টুকটাক খাওয়া পড়ে, আর বাড়িতে গিয়ে প্রচন্ড গ্যাসের প্রবলেম হয়, তাই বকছিল। বলতে পারলেন না আপনি খিচুড়ি খেয়েছেন? ওটা আমার প্রিয় খাবার, কিন্তু রাত্রে খাই না। কেন? রাতে খিচুড়ি খেলে আমার গ্যাসের প্রবলেম হয়। এ বাবা! গাড়ির স্পিড অনেকটাই বাড়িয়ে দিয়েছিল রিদ্ধি, কিন্তু মেয়েটির কথা শুনে স্পিড একদম কমিয়ে দিল সে। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে তার। বলল, আমি তো ইচ্ছে করে আপনাকে বিপদের মধ্যে ফেললাম। ব্যথা হবে? আপনি আমার সঙ্গে ডাক্তারখানায় যাবেন? আপনি কি পাগল? আমি গ্যাসের ওষুধ সবসময় সঙ্গে করে নিয়ে ঘুরি মশাই, আমার কিচ্ছু হবে না। তাছাড়া আমার বাড়ি চলেও এসেছে, আসবেন কোন একদিন, চা খাওয়াবো করে। হ্যাঁ ঠিক আছে, সেসব পরে দেখা যাবে। কিন্তু আচ্ছা বলছি, যদি কিছু মনে না করেন, আপনার আপনার কিছু বলছেন? না আমাকে কিছু না। আচ্ছা আমি তাহলে চলি, গলির ভেতরে আপনার গাড়ি ঢুকবে না। আজকে রাতের এই ব্যবহারের জন্য অসংখ্য ধন্যবাদ। মেয়েটি গাড়ি থেকে নেমে গেল। দেখতে পেল রিদ্ধি সে মাথার মধ্যে তার আঁচলটা জড়িয়ে নিয়ে হেঁটে যাচ্ছে। ছোট্ট ব্যাগে মোবাইল আছে, আর হয়তো তার নিজের কলেজের কোনো কাগজপত্র। ছাতাটা সত্যিই নেই।
রিদ্ধি পিছন থেকে ডেকে বলল, আমি গাড়িতে ছাতা নিয়ে এসেছি, দেবো? লাগবে না, চলে এসেছি। মেয়েটি গলির ভেতর ঢুকে গেল। অন্ধকারের মধ্যে মিশে গেল তার সাদা শাড়িটা। কতগুলো ব্যাঙ ডেকে উঠল, তার সঙ্গে ঝিঝি পোকাও। বৃষ্টিটা কমে এসেছে। ফ্ল্যাটে ফিরে এলো রিদ্ধি। আজ মনটা বেশ ভালো লাগছে। অনেকদিন পর কারোর সঙ্গে বসে খাবারটা খেয়েছে। দেখলো মা ফোন করেছে। হ্যাঁ মা, বলো। খিরে, আজকে গলার টোনটা একটু অন্যরকম। আজকে বোধহয় শরীর বেশি টায়ার্ড নেই বাবু? না না, এই তো বাড়ি আসলাম। এত রাতে বাড়ি আসলি মানে? কোথায় ছিলি? অফিসে এত কাজ? কই, তোর অফিসটা এতক্ষণ খোলা থাকে না? আমি তো সুমনকে ফোন করেছিলাম, সন্ধ্যা থেকে তোকে ফোন করছি, তোর ফোনে কিছুতেই লাইন যাচ্ছে না। রিদ্ধি বলল, হো, আসলে নেটওয়ার্কের প্রবলেম থাকে তো মা। বৃষ্টি হলে এরকম একটু আধটু হয়। বৃষ্টি হয়েছে বুঝি ওখানে? হ্যাঁ মা, খুব জোরে, এক পশলা বৃষ্টি। মা জানো তো, বলে রিদ্ধি আজকে সন্ধ্যের পুরো বিবরণটা মায়ের সঙ্গে শেয়ার করতেই মা বলল, ইস, মেয়েটার নাম জিজ্ঞেস করেছিলি? নাম কি ওর? রিদ্ধি বলল, হি বাবা, নামটাই তো জিজ্ঞাসা করা হয়নি। কি যে করিস তুই, তুই আর বড় হবি না। অত ভালো একটা মেয়ে তোর সঙ্গে এলো, সময় কাটালো, আবার বাড়িও গেল। তাছাড়া তুই তোর বাবার মতোই জেন্টেলম্যান হচ্ছিস। মানে? তোর বাবাও তো এইভাবে আমাকে পটিয়েছিল। কলেজ থেকে ফিরছিলাম, বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, একটা ছাতার বিনিময়ে আমাদের প্রেম শুরু হয়েছিল। তারপরে কিভাবে সবটা স্বপ্নের মতো বিয়ে হলো, তোর বাবার ব্যবসার উন্নতি হলো, আমি নাকি তোর বাবার জীবনে লক্ষ্মী। তাই তো তোর বাবা সবসময় বলে, দেখিস না, তোর বাবার লাইফে একটাই শুধুমাত্র নারী, হ্যাঁ সেটা আমি। আর তারপর তুই, সব মিলিয়ে ভরা সংসার। তাই বলে মেয়েটার ফোন নাম্বার নিবি না আর নাম জিজ্ঞেস করবি না? এতেই তো পিছিয়ে গেলি বাবা। এক্ষুনি যা, গিয়ে দেখ, ঠিক মেয়েটিকে পাবি। মা, 12টা বাজতে গেল, তো কি হয়েছে? কলকাতা শহরে 12টা মানে কিছুই না, সন্ধে রাত। চুপচাপ মেয়েটার ফোন নাম্বার জোগাড় করবি। আর হ্যাঁ, মেয়েটার একটা ছবি কিন্তু আমায় পাঠাস, নামটা জিজ্ঞাসা করে আসিস। রিদ্ধি হাসে, বলে, তুমি ওকে আমার মতো পাগল হলে নাকি মা? ওরে বাবা না, ছেলে মেয়েরা যখন বড় হয় তখন বাবা মারা তাদের প্রেমের স্মৃতি ওই ছেলে মেয়েদের মধ্যেই খুঁজে পায়। তাদের জীবনের খুনসুটি, তাদের ভালো লাগা না ভালো লাগা, অভিমান, সব তো শেয়ার করার বয়স এখন তোর সঙ্গে রে। কি গো, শুনছো তোমার ছেলে আজ কি করেছে? মা, রাখছি। রিদ্ধি লজ্জায় ফোনটা কেটে দেয়, কিন্তু মায়ের বলা কথাটা সে অক্ষরে অক্ষরে পালন করে। পোশাকটা বদলে নিয়ে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অলি গলিটা এখন চেনা। গাড়িটা দাঁড় করিয়ে গলির মোড়ের মাথায় যেতেই দেখতে পায় একটা চায়ের দোকান। এখান থেকে বড় বড় রাস্তার গাড়িগুলো পার হয়। চায়ের দোকানটাও খোলা, পাশে খাবারের হোটেলটাও। তবে ওরা বসে বসে এখন মাছই মারছে, বৃষ্টির জন্য লোক কম। চাওয়ালা দোকানদার রিদ্ধিকে দেখে বলল, বসেন বাবু, র দেব না দুধ চা? হ্যাঁ, একটা রই দাও। এত রাতে ব্যবসার খাতিরে বুঝি? ওই আর কি। তা তোমাদের এই গলির ভেতরে কটা ঘর আছে? তো ঘর তো অনেক, এ তো আমাদের জায়গা। প্রমোটাররা এসেছিল কিছুদিন আগে টাকা দিয়ে এই জায়গা নেওয়ার জন্য, কিন্তু এখানকার লোকে আর দিতে চায়নি। রাস্তার ধারে আমাদের ঝুপড়ির দোকান, এসব কিছুই আর থাকবে না বাবু। আর যদি এইসব না থাকে আমাদের পেট চলবে কি করে? তখন অত বড় বিলাসবহুল ফ্ল্যাটে থেকেই বা কি লাভ? সেটা তো ঠিকই। এই যে আপনার চা। চায়ে চুমুক দিয়ে রিদ্ধি ভাবছে কি করে মেয়েটার কথা জিজ্ঞাসা করবে। নামও জানে না, পরিচয়টাও জানে না। তবুও বলল, এখানে গলির মাথায় একটা মেয়ে থাকে, যাদবপুরে পড়ে, সেকেন্ড ইয়ার, ওই মাসির সঙ্গে থাকে, চেনেন? পাশে এক ভদ্র মহিলা বসে, চায়ের দোকানের লোকটিরই বোধহয় স্ত্রী। বললেন, কার কথা বলছো বলো তো? এখানে তো অনেকেই আছে কলেজে পড়ে, তাছাড়া এমন একা। হো, তুমি তুমি শৈলর কথা বলছো? শৈল? শৈলকে? শৈলজা মাসির সঙ্গে থাকে, ওর বাবা মা অ্যাক্সিডেন্টে মরেছে, ও তখন খুব ছোট্ট। হো, ওর বাড়িটা ওই তো গলি দিয়ে একদম শেষ মাথায়।
মাসিটা তো রোগে ভুগছে, কি সব যেন অসুখ হয়েছে, কাউকে বলে না। সেলাই মেশিনে কাজ করে, মাঝে মধ্যে মাসিকে নিয়ে এদিক ওদিক ডাক্তার দেখাতেও যায়। ওর বাড়ির কাছাকাছি কেউ ঘেঁষে না। মাসিটা একসময় অনেক বড় মাপের মানুষের বউ ছিল, ওনাকে ছেড়ে দিয়েছে। ঋদ্ধি চুপচাপ খানিকক্ষণ ভাবে, ওই মাসিটা আবার কোনো ক্রমে লাবণ্য নয় তো? না না, তা কি করে হয়? ওর শৈলজা মাসি ওটা? কিছুতেই অঙ্ক মেলাতে পারছে না। বুকের ভেতরে এক রাস চাপা উত্তেজনা নিয়ে মহিলার বলা পথ অনুসরণ করে এক পা দুপা করে এগোতে থাকে ঋদ্ধি, আর হিসাব মেলাতে থাকে। মনে মনে ভাবতে থাকে আর ভগবানকে ডাকতে থাকে কোনো রকম ভাবেই যেন তাহার হিসেবটা না মেলে। একটা একতলা বাড়ি, ওপরে ছাদ নেই, টিনের ছাউনি, ছোট্ট একটা রান্নাঘর, বাইরে একটা টিউবওয়েল, তার পাশেই শৌচাগারটা রয়েছে। একটাই বেডরুম। জানলা দিয়ে ঘরের টিমটিমে আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে শৈলজাকে। ওষুধ খাইয়ে দিচ্ছে তার অসুস্থ মাসিকে। ভালো করে মুখটা দেখার চেষ্টা করছে ঋদ্ধি, বোঝার চেষ্টা করছে যাতে ওই মহিলার সাথে কোনো রকম ভাবেই লাবণ্যর না মিল আসে। কিছুটা এগিয়ে আসতেই ঋদ্ধির পাটা পিছলে গিয়েছিল, তাই পিছলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ষষ্ঠ ইন্দ্রিয়ের কাজ মাফক সে চিৎকার করে ওঠে, কে কে অত রাতে? শৈলজা বলে। বাইরে বেরিয়ে এসেই বলে, হোমা, আপনি এখানে এত রাতে কি করছেন? শৈলর হাতে একটা টর্চ। ঋদ্ধি বলে, আসলে তোমার নামটা জিজ্ঞাসা করা হয়নি, তাই। আপনি পাগল মশাই, আসুন ভেতরে আসুন। কি বাবা, আপনার তো পাটা কতটা কেটে গেছে। দেখে ঋদ্ধি, সত্যি বুট পরে বেরোয়নি সে, ক্যাজুয়ালি পরে বেরিয়েছিল জুতোটা। বুড়ো আঙুলটা বেশ খানিকটা কেটে গেছে, পাটা পিছলে একটা ইটের মধ্যে লেগে গিয়েছিল। ঘরে আসার সঙ্গে সঙ্গে শৈলজা তুলো আর ডেটল বার করে পরিষ্কার করে দিতে দিতে বলে, কি যে করেন, নাম তো আপনি আমাকে কালকেও জিজ্ঞাসা করতে পারতেন, কলেজেও যেতাম। আসুন মাসি, এই দেখো। মাসি মুখ তুলে চাইতেই বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায় ঋদ্ধির। না, এ সে নয়, আলাদা। এরপরে সন্ধ্যায় বিবরণ শোনার সঙ্গে সঙ্গে মাসি বলল, আমাকে অসংখ্য ধন্যবাদ বাবা, আজকাল রাস্তায় একা মেয়ে মানুষ মানেই বিপদ। তাছাড়া আমার বাড়িতে তো মাসি মানে কিছুটা বুঝতে দিল না শৈলজা, বোঝাতে দিল না তাদের পারিবারিক অবস্থা। এ কি, আপনি আমার পায়ে হাত দিচ্ছেন? আপনি আমার বাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট করলেন আর পায়ে হাত দিলে দোষ? নিন, হয়ে গেছে। আর কিছু না, মানে চলুন আপনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। না না, গাড়ি পর্যন্ত এগোতে হবে না, আমি একাই যেতে পারবো। ঋদ্ধি বেরিয়ে যাচ্ছিল, পিছন ঘুরে হঠাৎ করে বলল, মানে কিছু বলবেন? ফোন নাম্বারটা চাওয়ার কথা কিছুতেই মাথায় এলো না। বেরিয়ে গেল ঋদ্ধি। শৈলজা দাঁড়িয়েছিল অনেকক্ষণ রাস্তার কাছে, তারপরে সেও চলে গেল বাড়ি। বাড়িতে যখন ঋদ্ধি ফিরল তখন 12:30 মতো বাজে। বুড়ো আঙুলে স্পর্শ লেগেছে শৈলজার। ঋদ্ধির মনেও যেন বসন্তের ফুল ফুটছে। হঠাৎ কিছু একটা মনে পড়তেই ঋদ্ধি স্তব্ধ হয়ে গেল। ফোনটা নিয়ে মাকে ফোন করে জিজ্ঞাসা করল, মা, তোমার বুলির কথা মনে পড়ে? বুলি? ওই হেমন্তদার মেয়েটা? হ্যাঁ, মনে পড়ে। মনে পড়বে না কেন? কত ছোট ছিল তুই, খেলা করতিস, কত খ্যাপাতিস। আর ওর ওই পেট ফুলে থাকা অসুখ, সেই ছোট্টবেলা থেকে। জানি না মেয়েটা এখন কেমন আছে, কোথায় আছে। হেমন্তদা ওদের সঙ্গে যা করেছে, তারপরে মা, আমি আর বুলি যখন খেলা করতাম তখন তুমি আর বাবা কি বলতে? বলতাম বুলিকে তোর বউ করব, আমার বাড়ির বউ হিসাবে ওকে খুব মানায়। ছোট্টখাট্ট মেয়েটা, তোর পাশে দারুণ লাগতো। কিন্তু এখন তো পরিস্থিতি বদলে গেছে বাবা। হেমন্ত কাকু ওর পরিবারটাকে নষ্ট করে ফেললো রে, সামান্য একটা মডেলের জন্য। লিটন তো কম লোকের ঘর পোড়ালো না, এখন নিজেই পুড়ে মরছে। হঠাৎ বুলির কথা জিজ্ঞাসা করলি? মা, তোমার মনে আছে ওই লিটন আমাকে যেভাবে টর্চার করেছিল,
তখন তুমি আমায় বলেছিলে। বলেছিলাম, দেখবি জীবনে ঠিক ভালোবাসা আসবে, লিটনকে ভুলিয়ে দেবে। কিন্তু বুলি সে তো নিখোঁজ, ওর মা সমেত। হেমন্ত তা তো তাড়িয়ে দিয়েছিল ওদের। ও বেঁচে আছে। কি? হ্যাঁ মা, ও বেঁচে আছে। আমার মাথায় তখনই এসেছিল যখন ওর সঙ্গে কথা বলছিলাম, আর ও যখন বলল ওর ওই ইরিটেটেড বাবাল সিনড্রোমটা, আমার মাথায় তখন মানে। তুই সত্যি খুঁজে পেয়েছিস? হ্যাঁ মা। এবার এবার কি করব? মনের দিক থেকে চিন্তা কর বাবা, এখনো যদি বুলিকে না ভুলতে পারিস, এই তো সুযোগ। সবটা মানিয়ে গুছিয়ে নে। আমি তোর বাবাকে খবরটা দেব? না না, এখনই খবর দিও না, তাহলে বাবা উদ্বেগ হয়ে পড়বে, আর হয়তো তোমাকে নিয়ে চলেও আসতে পারে। তাহলে আমায় কিন্তু সবটা জানাস। বুলি কি তাহলে আজকে রাতের মেয়েটি যার সঙ্গে তোর দেখা হয়েছে? হ্যাঁ। ফোনটা রেখে দিল ঋদ্ধি। ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে। রান্নাবাটি খেলা করতো দুইজনে। মা বলতো, তোদের দুটিতে বিয়ে দিয়ে দেব, এত গুছিয়ে রান্নাবাটি খেলা করিস। আমার ছেলেকে আবার বাজার করতেও শিখিয়েছিস। হাসতো ওরা। কি করবে ঋদ্ধি বুঝতে পারে না। এদিকে পাড়ায় সকলে জানে শৈলজার বাবা মা মৃত। মাসির কাছে সে বড়। হয়তো নিজের আত্মপরিচয় গোপন করার জন্যই, একটু সুখে শান্তিতে বেঁচে থাকার জন্যই এই পথটা আপন করে নিয়েছিল হেমন্ত কাকুর বউ। ফোনটা বেজে ওঠে ঋদ্ধির। তাকিয়ে দেখে শৈলজার নাম্বারটা। মনের ভেতরে অসম্ভব একটা উদ্বেগ, উদ্দীপনা আর প্রবল উৎসাহের সহিত ফোনটা রিসিভ করে ঋদ্ধি। হ্যালো। ফোনের ওপার থেকে শৈলজার মিষ্টি কণ্ঠস্বরটা ভেসে আসে। সে বলে, আপনি শুধু শুধু এত রাতে আমার বাড়ি পর্যন্ত এসে পায়ে করে ব্যথাও নিয়ে গেলেন। কেমন আছেন? শুনুন, আগামীকাল সকালবেলা অবশ্যই একটা টক্সাইড নিয়ে নেবেন, কিন্তু না হলে ওখানে ইনফেকশন হতে পারে। বুলি? কি বললেন? বুলি? তুমি বুলি? আপনি ভুল করছেন, আমি কোনো বুলি টুলি নই। আমার নাম শৈলজা। না, তুমি বুলি। তুমি আমাকে যতই রাগাও না কেন, তুমি বুলি। আমি ঠিক চিনেছি। আপনি ভুল করছেন, ওই নামটার সাথে আমার কোনো পরিচয় নেই। শৈলজা ফোনটা রেখে দেয়, কিন্তু ওর চোখের কোণায় জলটা কেমন যেন জমে ওঠে। শৈলজার মা হাতছানি দিয়ে তাকে ডেকে বলে, কি রে, কথা সত্যি হলো? ঋদ্ধিমানকে দেখার পরপরই শৈলজার মাসি অর্থাৎ মা চুপচাপ হয়ে গিয়েছিল। ঋদ্ধি বেরিয়ে যাবার পরই উনি বলেছিলেন, এটা ঋদ্ধিমান, তুই খেলা করতি, মনে নেই? তোর বাবা যে বাড়িতে কাজ করত। মা, এগুলো তুমি কি বলছো? এবার আমাদের কি হবে মা? ঋদ্ধি ঠিক তোকে চিনতে পারবে। তোর তোর পেটের প্রবলেমের কথাটা তুই যদি ওকে বলে দিয়ে থাকিস, তাহলে ও জেনে ফেলবে। তোর পেট ফুলে থাকা অসুখে ওর যথেষ্ট উৎসাহ ছিল, ও ভুলতেই পারবে না। শৈলজা মায়ের কাছে যায়, মাকে জড়িয়ে ধরে খুব জোরে কান্নাকাটি করতে থাকে। বলে, ভরসা হয় না মা, পুরুষ মানুষে ভরসা হয় না। ও যদি আমার বাবার মতো। ফোনটা বেজে ওঠে শৈলজার। ঋদ্ধি ফোন করেছে। বলে, ফোনটা কি ধরবো? ধর, কথা বল। পরিচয় গোপন করে কি লাভ? যদি তোর ইরিটেটেড বাবাল সিনড্রোমই তোদের সম্পর্কের সূচনা করে থাকে, না হয় নিত্য নতুন একটা সম্পর্কের সূচনা হোক। মায়ের কথায় ফোন রিসিভ করে শৈলজা। ঘড়ির কাঁটায় তখন গভীর রাত। চারিদিকটা নিস্তব্ধ। বৃষ্টি হওয়ার জন্য সবাই একটু স্বস্তি পেয়েছে, ঘুম হচ্ছে। আর সেই স্বস্তির বার্তা বয়ে চলেছে শৈলজা আর ঋদ্ধির মনের ভেতরেও। এত রাতে ফোন করলেন কেন? আগে বলো, তুমি বুলি কিনা? বললাম তো আমি বুলি না। আমি কিন্তু সারা রাত ঘুমোতে দেব না। সেই একই রকম জেদ রয়ে গেছে না তোর? হ্যাঁ, এই তো লাইনে এসছিস। এতক্ষণ আপনি আপনি করে কথা বলছিলি কেন? দেখ, তুই ফোনটা রাখ, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। মনে আছে তুই আর আমি রান্নাবাটি খেলতাম, তোকে জ্বালাতাম, বলতাম আরো একটু ভাত দে, আরো একটু তরকারি দে। তুই আমাকে বলতিস সব শেষ হয়ে গেছে, এরপরে কি আমায় খাবি? হেসে ওঠে শৈলজা, কিন্তু হাসির পেছনে লুকিয়ে থাকা গভীর অভিমানটাকে চোখে পড়ে ঋদ্ধির। বলে, সকালে একটু দেখা করতে পারবি?
আমার ফ্ল্যাট তো তুই চিনিস, চলে আয় না। সমাজ মানবে না ঋদ্ধিদা, সবাই উল্টোপাল্টা বলবে। তাছাড়া এখানে কেউ আমাদেরকে পছন্দ করে না, সবাই ভাবে আমার মা বোধহয় নষ্টা। আমি তো জানি, আমি তো সত্যটা জানি। আমি কিন্তু সকালেই আসবো, আর তোর এই পেঁপেটে বাবাল রোগ ওটা আগে ঠিক করব। কি রে, কিছু বলছিস না কেন? ভাবছি ছোটবেলার সেই রান্নাবাটি খেলার কথা, সবটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। পরের দিন খুব সকালে ঋদ্ধির ঘুমটা ভেঙে যায়। সারা রাত ঘুম হয় না বললেই চলে। সাত তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নেয় ঋদ্ধি। ফোন করেছিল শৈলজা, সে বলেছে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে। বারবার ফ্ল্যাটের জানলা দিয়ে দেখতে থাকে ঋদ্ধি, কিন্তু শৈলজা তো এখনো এসে পৌঁছালো না। আধ ঘন্টা মতো পর নিজেই ঘর থেকে বেরিয়ে পড়ে। গাড়িতে বসে চাবি দিয়ে গাড়িটা স্টার্ট করতেই রাস্তায় এলাকার মানুষের ভিড় দেখে ঋদ্ধির বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। কিছু দূর যাওয়ার পর ঋদ্ধি একটা চায়ের দোকানের সামনে এসে জিজ্ঞাসা করতেই জানতে পারে গতকাল রাত্রেবেলা বস্তির চৌমাথার মোড়ে তার বাড়ি একটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং পরপর বেশ কয়েকটা বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। ঋদ্ধির বুকটা হাজার গুণ বেড়ে যায় ধুকপুকানিতে। শব্দ দামামা সৃষ্টি হয়েছে ওর চারিপাশে। লোকজনের কথা স্তব্ধ, শুধু কানের ভেতরে শৈলজার মিষ্টি কণ্ঠস্বরটা ভেসে আসে। অ্যাম্বুলেন্সের ভিড় আর পুলিশের ভিড়, নেতা হাতারা সবাই এসেছে। বস্তির সব বাড়িঘর পুড়ে গেছে, এমনকি পিছন দিকের বাড়িটা পুড়ে ছাই। তার ভিতরে থাকা কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ঋদ্ধি ধীর পায়ে এগোয় গাড়ি থেকে নেমে। অনেকেই তাকে আটকানোর চেষ্টা করে। পুলিশ বললেন, এ কি, আপনি তো ঋদ্ধিমান বাবু, এখানে আপনি কি করতে এসেছেন? উনি তো গতকালই এসেছিলেন, চায়ের দোকানদার বললেন। উনি একটি মেয়ের খোঁজ করছিলেন, শৈল। হো, সরি ঋদ্ধিমান বাবু, শৈলজা এবং তার মাসির বডি খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণ বাড়িটাই ব্লাস্ট হয়ে গেছে। ওর বাড়ির পিছনের বাড়িটাতেই সিলিন্ডারটা ব্লাস্ট হয়েছিল, যার ফলে ওর বাড়িতে সবার আগেই আঘাতটা আসে। আই এম সো সরি। ঋদ্ধি মাথা নিচু করে বসে পড়ে ওইখানে। কান্নাকাটি চলছে, বডি উদ্ধার করা চলছে। তারই মাঝে ঋদ্ধি একবার বলে, আবার পালালি আমার হাত থেকে? পুরুষ মানুষের বিশ্বাস এতটাই ভয়? অফিসে নতুন মেয়েটির দিকে তাকিয়ে আরও একবার ডাকলো ঋদ্ধি, বুলি। আরে কে বুলি? পিছন দিকে কখন যে HR এসে দাঁড়িয়েছে লক্ষ্য করেনি ঋদ্ধিমান। পিছন ঘুরে বলল, সরি স্যার। ঋদ্ধি, পরিচয় করিয়ে দিই, আমাদের অফিসে নতুন জয়েন্ট করেছে, ওর নাম শৈলজা। শৈলজা, আলাপ করে নাও ঋদ্ধিমানের সঙ্গে। সুমনকে সবটা আমার বলা আছে, সবাই তোমার সাথে ঠিক কথা বলে নেবে, তুমিও আলাপটা করে নিও। স্যার, নতুন মেয়ে বলতে? আর কি বলো, পার্ক স্ট্রিট থেকে সেই দিন ফিরছি নিজের বউকে নিয়ে। আমাদের বিবাহবার্ষিকীর পার্টি ছিল, সেইখানেই তো রান্নাবান্নার বন্দোবস্ত করতে গিয়ে হয়ে গেল সিলিন্ডার ব্লাস্ট। সে কি বিশ্রী একটা অবস্থা। পুলিশ কেস টেসও একসা, শেষ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে দিতে আজ আমি এইখানে। অনেকগুলো প্রাণকে বাঁচাতে পেরেছি। আর তাছাড়া এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা তো আমার কোনো হাত নেই। সেইখান থেকেই শৈলজাকে পাওয়া, খুব কাজের মেয়ে, আর পড়াশোনাও করছে এসব বিষয়ে। আমি চাইছি ছোট বয়স থেকেই শিখুক। তাছাড়া ফ্যামিলি মেম্বার বলতে কেউই বেঁচে নেই, মাটা মারা গেছে, ও একা, দায়িত্ব নিতে হবে। তাই ভাবলাম আমার অফিসে কিছু কিছু জায়গা তো ফাঁকা আছে এখনও, তাই ওকে একটা চান্স দিতেই পারি। তাছাড়া কম্পিউটার সম্পর্কে ওর বিস্তার জ্ঞান। শৈলজা, আলাপ করে নাও। ইস, হাতের পোড়া দাগটা এখনও ঠিক হয়নি না? দেখেছ, ওর মা ওকে ওষুধ আনতে পাঠিয়েছিল, ও বাইরে বেরিয়েছিল, ঠিক তখনই ব্লাস্টটা হয়। তবুও মাকে বাঁচাতে গিয়ে ওর হাতের বেশ খানিকটা পুড়ে যায়। এই শৈলজা, ঠিকঠাক খাওয়া দাওয়া করো কিন্তু, না হলে তোমার ইরিটেটের কারণে সবাই ইরিটেটেড হবে। সুমন বলল, স্যার ঠিক বুঝতে পারলাম না। আরে ওর কথা কথাতেই পেট গুড়গুড় গুড়গুড় করে, আর পেটের ভেতরে ডাকলে শরীরের মধ্যে একটা অস্বস্তি হয় না, ওর ইরিটেটেড বাবাল সিনড্রোম অসুখ আছে।
এটা 1 লাখের মধ্যে 10 জনেরই হয়ে থাকে, স্বাভাবিক ব্যাপার। তাই ওকে খেতে হয় সময় মতো। তাছাড়া অল্প বয়সে আলসার বাদিয়েছে না খেয়ে খেয়ে। শৈল, এই চলি। হ্যাঁ, এই যে রিদ্ধি, একটু বুঝে শুনে নাও। হ্যাঁ। ঋদ্ধিমান পিছন ঘুরে তাকালো সুমনের দিকে। সুমনকে চোখের ইশারায় বোঝালো এই সেই মেয়ে। সুমন বলল, হো হো হো, তাহলে আমি আর কি বোঝাবো? শৈলজা, তুমি রিদ্ধির সাথে কথাবার্তা বলে সবটা বুঝে নিও। হ্যাঁ, সুধীগণ, আমাদের এখানে কোনো কাজ নেই, চলো আমরা ক্যান্টিনে গিয়ে একটু চা কফি খেয়ে আসি। অফিসের অন্যান্য স্টাফদেরকে ইশারা দেওয়ার মানে হলো ওদের একটু স্পেস দেওয়া। রতন বলে, কি ব্যাপার সুমনদা, আজকে তুমি সবাইকে কফি খাওয়াবে? সুমন বলে, ধুর পাগলা, আমি সংসারী মানুষ, অত টাকা খরচ করলে বউকে কৈফিয়ত দেবো না? খাওয়াচ্ছে আমাদের ঋদ্ধি। কি ঋদ্ধি, তাই তো? ঠিক তখনই শৈলজা ওরফে বুলির পেটটাও গড়গড় করে ওঠে। শৈলজাকে এক হ্যাঁচকায় নিজের সামনের দিকে ফিরিয়ে ওর চোখে চোখ রেখে ঋদ্ধি বলে, আরও 1 কাপ কফি নিয়ে এসো, 2টো বিস্কুটও এনো। আর একজনের পেটে যে বাবাল ইরিটেটেড হয়ে গেছে, আর আমিও। শৈলর চোখে ঋদ্ধিমান স্পষ্ট বুঝতে পারে ওর চোখে অনেকটা ভয় আছে পুরুষ মানুষের প্রতি, আর নিজের ব্যবহারের প্রতিও অনেকটা লজ্জা। ঋদ্ধি বলে, এইবার সব কিছু ঠিক করার দায়িত্বটা আমার। শৈল চোখে চোখে তাকাতে পারে না, লজ্জাটা খেলে যায় ওর চোখের মণিকোঠায়। ঋদ্ধি ওর খুব কাছে এসে বলে, এইবার যদি আমার সাথে কথা না বলিস আর আমার কথায় ঠিকঠাক কাজ না করিস, তাহলে আমি কিন্তু আরও ইরিটেটেড হব। ঠিক তখনই শৈলর পেটের মধ্যে আবার বাবালগুলো কেঁপে ওঠে। ঋদ্ধি বলে, তোর আর কথা বলতে হবে না, একদিকে ভালোই হয়েছে, তোর বাবালরাই বুটবুট করে উত্তর দেয়। শৈল আর হাসি চেপে রাখতে পারে না, কলকল করে হেসে ওঠে। আর ওর মুক্ত ঝরা হাসির দিকে তাকিয়ে ঋদ্ধির মনে শান্তির একটা বাতাবরণ বয়ে নিয়ে যায় বর্ষার প্রথম ধারা। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।